সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শিখর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আরমান হোসেন রনি। আমি শিক্ষতে বায়োলজি মেন্টর হিসেবে রয়েছি এবং প্রায় ১৩ বছর ধরে শিক্ষকতা হিসেবে আমি তোমাদেরকে পড়িয়ে আসছি এবং ১০ লক্ষের বেশি স্টুডেন্ট আমি পড়িয়েছি। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে আমরা বিগত বছরে যেই প্রশ্নগুলো ভার্সিটিতে এসেছে এই অধ্যায় থেকে, পরিপাক চ্যাপ্টার থেকে, এই পরিপাক এবং শোষণ চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। এবং আমরা যখন সলভ করব তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোন টপিকগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে, এমসিকিউগুলো কিভাবে আসে, সেগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের প্রথমে একটা কথা বলে নিই, সেটা হলো যে তোমরা অনেকেই মনে করো যে অ্যাডমিশন টেস্ট খুব কঠিন একটা পরীক্ষা। ব্যাপারটা মোটেও সঠিক নয়। অ্যাডমিশন টেস্ট খুব কঠিন কোনো পরীক্ষা নয়, জাস্ট তোমাকে চোখ কান মুখ খোলা রাখতে হবে। ওকে, সো তুমি যখন প্রিপারেশন নিবে, তোমার প্রিপারেশনটা হতে হবে চোখ কান মুখ খোলা রেখে। ওকে, চোখ বন্ধ করে একেবারে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত বইয়ের সব কিছু পড়ে ফেলাম, এটা যেন না হয়। ওকে, চোখ কান মুখ খোলা রাখা বলতে বোঝাচ্ছি যে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে ধরিয়ে দেব। তাহলে প্রথম কোশ্চেন আমরা সলভ করি। তাহলে প্রথম কোশ্চেন হলো, কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে? খুবই সহজ একটা কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনগুলোই দেখো ঢাকা ভার্সিটি 2022 সালে আসছে। খুবই সহজ কোশ্চেন, তাই না? স্নেহ, স্নেহের ইংলিশ কি বলো তো? স্নেহ জাতীয় পদার্থ মানে তো এটা একটা বাংলা নাম। স্নেহের ইংলিশ কি? লিপিড, তাই না? লিপিড। লিপিডের নামের সাথে প্রথমে কি আছে? ল আছে না? ল আছে। তাহলে উত্তর কি হওয়া উচিত? তুমি একটু অপশনে দেখো তো। তাহলে ল এর সাথে ল মিল পাবে। ওকে, তোমরা সঠিক ধরেছো। তাহলে উত্তর হলো লাইপেজ। তাহলে লাইপেজ এনজাইম স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। কিভাবে মনে রাখবো? লাইপেজের ল, লিপিডের ল। ঠিক আছে, ওকে। কিভাবে করে কাজটা? সেটা হলো, এই লাইপেজ এনজাইম এটা স্নেহ জাতীয় পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তার মানে তুমি মনে রাখবে, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অনেকগুলো একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকেই বলা হয় লিপিড বা চর্বি। লিপিড বা চর্বি। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো লিপিড বা চর্বিকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। বুঝতে পেরেছো? এবং তোমরা মনে রাখবে, আমাদের শরীরে যে কোষ রয়েছে, আমাদের শরীরের কোষ কখনো চর্বিকে সরাসরি গ্রহণ করতে পারে না। কি গ্রহণ করে? আমাদের শরীরের কোষ চর্বি গ্রহণ না করে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে গ্রহণ করতে পারে। তাহলে কোষ চর্বি গ্রহণ না করে সেটাকে কি হিসেবে গ্রহণ করতে পারে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে। তাহলে যেহেতু কোষের ভেতরে চর্বি ঢুকতে হবে, তাহলে চর্বি সরাসরি ঢুকতে পারে না, সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে কোষের ভেতরে প্রবেশ করে। তাহলে এই যে চর্বিকে আমরা ভাঙলাম বা লিপিডকে ভাঙলাম, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পেলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। তাহলে এটা কি জাতীয় খাবারের পরিপাক হলো? এটা হলো লিপিড পরিপাক। ঠিক আছে, ওকে। তাহলে বাকি যেগুলো থাকে, যেমন মল্টেজ, অ্যামাইলেজ, এরা কি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে? এরা শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। পেপসিন, এটা কি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে? এটা পেপসিনের প্রোটিনের তাহলে প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। হয়ে গেল। তাহলে দেখো, একটা এমসিকিউ থেকে আমরা কতগুলো এমসিকিউ পড়লাম, এবং তোমার পড়াশোনাটা এভাবেই করতে হবে, তাহলে তুমি চান্স পাবে। ঠিক আছে, ওকে। দ্বিতীয় কোশ্চেন, পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? উত্তর হলো প্যারাইটার কোষ, তাই না? আচ্ছা, তাহলে তোমরা জানো যে পাকস্থলীতে যে গ্রন্থি থাকে, আমি যদি একটা পাকস্থলী তোমাদেরকে দেখাই, মনে করো এটা একটা পাকস্থলী। এখন পাকস্থলীর মধ্যে গ্রন্থি রয়েছে, নলাকার গ্রন্থি রয়েছে, হ্যাঁ, এই যে নলাকার গ্রন্থি রয়েছে। তাহলে পাকস্থলী যে নলাকার গ্রন্থি, এই যে গ্রন্থি নলাকার, নলের মতো আকার, এই গ্রন্থিকে কি বলবো আমরা? পাকস্থলীতে অবস্থিত গ্রন্থিকে কি বলে? পারবে না? পাকস্থলীতে অবস্থিত গ্রন্থিকে কি বলে? ইয়েস,
ভেরি গুড। তাহলে পাকস্থলীতে অবস্থিত গ্রন্থিকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। হ্যাঁ, আমি এখানে জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে ইজি করে দিই। 4 ধরনের কোষ, খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, কয় ধরনের কোষ? 4 ধরনের। মনে করো এটা একটা কোষ, এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, এবং এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ। তাহলে কয় ধরনের কোষ হলো? 4 ধরনের কোষ। এই 4 ধরনের কোষ 4 ধরনের পদার্থ ক্ষরণ করে। যেমন মনে করো এই কোষের নাম হলো প্যারাইটাল কোষ। তাহলে এই প্যারাইটাল কোষের কাজ কি? এই প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করবে। তারপরে মনে করো এই যে কোষটা আছে, এই কোষটার নাম হলো পেপটিক কোষ। তাহলে এই পেপটিক কোষের কাজ কি? পেপসিন নিঃসরণ করা। ওকে। তারপরে মনে করো এই কোষের নাম, এই যে এই কোষটা দেখা যাচ্ছে, এটার নাম হলো মিউকাস কোষ। তাহলে এই মিউকাস কোষের কাজ কি? মিউকাস নিঃসরণ করা। বাকি থাকে কি? আর একটা কোষ, এই যে কোষটা হলুদ কালারে, এই কোষের নাম হলো আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন, আর্জেন্টাফিন কোষ। এবং এই আর্জেন্টাফিন কোষের কাজ হলো গ্যাস্ট্রিক ইন্টেন্সিক ফ্যাক্টর নিঃসরণ করা। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই পদার্থটা নিঃসরণ করা। ঠিক আছে, তাহলে 4 ধরনের কোষ 4 ধরনের পদার্থ নিঃসরণ করে। বুঝতে পেরেছো? তাহলে এটা 1, এটা 2, এটা 3 ধরনের কোষ, আর এটা হলো 4th নাম্বার কোষ। তাহলে পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন আসে, এই প্রশ্ন না এসে ধরো আসলো আর্জেন্টাফিন কোষ কি নিঃসরণ করে, উত্তর কি হবে? গ্যাস্ট্রিক ইন্টেন্সিক ফ্যাক্টর। অথবা গ্যাস্ট্রিক ইন্টেন্সিক ফ্যাক্টর কি নিঃসরণ করে, কোন কোষ নিঃসরণ করে, উত্তর কি? আর্জেন্টাফিন কোষ। একইভাবে আমি যদি বলি পেপসিন নিঃসরণ করে কে? পেপটিক কোষ। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কে? প্যারাইটাল কোষ। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, বলো তো অক্সিনটিক কোষ কি নিঃসরণ করে, উত্তর কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো একটা এমসিকিউ থেকে দেখো আমরা কতগুলো এমসিকিউ পেলাম, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটা। এবং তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো এই সেম কোশ্চেন কতবার পরীক্ষায় আসছে। খুব ভালো করে লক্ষ্য করো, সবার প্রথমে এই পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল 2004 সালে ঢাকা ভার্সিটিতে। তারপরে এই কোশ্চেনটা আসছিল বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তারপরে এই কোশ্চেনটা আসছিল রাজশাহী ভার্সিটিতে। তারপরে আবার আসে ঢাকা ভার্সিটি 17 সালে। তার মানে আমরা এইখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারছি যে বিগত বছরের কোশ্চেন সলভ করলে কোশ্চেন কমন পাওয়া যায়। সো এটাও তোমাদের জন্য একটা মেসেজ। এবং বিগত কোন কোশ্চেন সলভ করব, আমি যে ভার্সিটিতে পরীক্ষা দিব, আমি কি শুধু সেই ভার্সিটিরই কোশ্চেন সলভ করব, নাকি অন্যান্য ভার্সিটিরও সলভ করব? তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিবে সেই ভার্সিটির বিগত বছরের কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। পাশাপাশি অন্যান্য ভার্সিটির কোশ্চেনও তোমাকে সলভ করতে হবে, তাহলে তুমি কোশ্চেন কমন পাবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন দেখো, প্রোটিওজ এবং পেপটোন জাতীয় আমিষগুলোকে, এগুলো এক ধরনের আমিষ বা প্রোটিন, পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? ঠিক আছে, তাহলে প্রোটিওজ এবং পেপটোন এটা হলো এক ধরনের আমিষ। তাহলে এই আমিষটাকে ভেঙে আবার পলিপেপটাইডে পরিণত করে কে? ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হলো পলিপেপটাইড জিনিসটা কি? আচ্ছা, তোমরা জানো যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের অণু, হ্যাঁ, একত্রিত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, তাই না? বাট এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় পলিপেপটাইড। মনে করো এখানে 100টা অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে এটা একটা পলিপেপটাইড। আবার ধরো এখানে 100টা অ্যামিনো অ্যাসিড আছে, 100টা, তাহলে এটা আর একটা পলিপেপটাইড। তাহলে এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড। এখন এই দুই পলিপেপটাইড একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। বুঝতে পেরেছো বিষয়টা? প্রোটিন তৈরি করে। সো আমি যদি প্রোটিন জাতীয় খাবারটাকে ভাঙি, তাহলে আমি কি পাবো? অনেকগুলো পলিপেপটাইড পাবো, তাই নয় কি?
আচ্ছা, আমি যদি এখন পলিপেপটাইডকে ভাঙি তাহলে কি পাবো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো। আবার আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে দুইটা অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় ডাইপেপটাইড। ডাইপেপটাইড, দুটো অ্যামিনো অ্যাসিড। তাহলে যদি তিনটে অ্যামিনো অ্যাসিড একত্রিত থাকে তখন তাকে কি বলবো? ট্রাইপেপটাইড। তার মানে পলিপেপটাইডকে ভাঙলে তুমি ডাইপেপটাইড পেতে পারো, তুমি ট্রাইপেপটাইড পেতে পারো, অথবা শুধু অ্যামিনো অ্যাসিডও পেতে পারো। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? তাহলে দেখো ট্রিপসিন। তাহলে উত্তর কি? উত্তর হলো ট্রিপসিন। ওকে, তাহলে আমরা যেটা বলছি যে আমিষ জাতীয় যে খাবারটা বা প্রোটিন জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, ঠিক আছে, এই আমিষ জাতীয় খাবারকে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করা হয়। প্রোটিওজ প্লাস পেপটন, পেপটনে পরিণত হয়। তাহলে আমিষ জাতীয় খাবার কিসে পরিণত হচ্ছে? প্রোটিওজ এবং পেপটনে পরিণত হচ্ছে, এবং এই কাজটা যে করে থাকে তার নাম হলো পেপসিন। তাহলে পেপসিন কি করে? আমিষ জাতীয় খাবারটাকে ভেঙে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে পেপসিনের কাজ কি? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে পেপসিনের কাজ কি, তাহলে উত্তর কি হবে? এটি আমিষ জাতীয় খাবারটাকে ভেঙে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। আচ্ছা, এখন এই যে প্রোটিওজ এবং পেপটন, এটাকে আবার ভাঙে কোন এনজাইম? ভাঙে এই ট্রিপসিন এনজাইম। এই ট্রিপসিন এনজাইম এই প্রোটিওজ এবং পেপটনটাকে ভেঙে কিসে পরিণত করে? পলিপেপটাইডে পরিণত করে। পলিপেপটাইড, পলিপেপটাইড। সো প্রশ্ন বলেছে যে প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কে? তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হলো ট্রিপসিন। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই পলিপেপটাইডের উপর আবার কে কাজ করে? এই পলিপেপটাইডকে আবার ভাঙা হয়। কে ভাঙে? কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ। যেমন পলিপেপটাইডকে কার্বক্সি পেপটাইডেজ, পেপটাইডেজ। এই কার্বক্সি পেপটাইডেজ নামক এনজাইম পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। অ্যামিনো অ্যাসিড। তার পরীক্ষায় যদি প্রশ্ন এভাবে আসে পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে কে? তাহলে উত্তর কি হবে? কার্বক্সি পেপটাইডেজ। ওকে, অথবা এমনও হতে পারে এই পলিপেপটাইডকে আর একটা এনজাইম আছে তার নাম হলো অ্যামিনো পেপটাইডেজ। অ্যামিনো পেপটাইডেজ, পেপটাইডেজ। এই অ্যামিনো পেপটাইডেজ নামক এনজাইম পলিপেপটাইডকে ভেঙে সরাসরি অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। দুইটাই হতে পারে। সো পরীক্ষা যদি প্রশ্ন করে পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে, শুধুমাত্র অ্যামিনো অ্যাসিডে পরিণত করে কে? তাহলে উত্তর হলো অ্যামিনো পেপটাইডেজ। পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড পরিণত করে কে? তখন উত্তর হবে কার্বক্সি পেপটাইডেজ। প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কে? উত্তর ট্রিপসিন। আমিষকে ভেঙে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে কে? উত্তর হলো পেপসিন। তাহলে পরীক্ষায় দেখো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো উত্তর জেনে গেলাম, এবং এগুলো থেকে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নগুলোই আসে। সো এখান থেকে আমি তো আর একটা প্রশ্ন তোমাদেরকে যদি করি, বলো তো আমিষ জাতীয় খাবার ভাঙার জন্য কোন কোন এনজাইম কাজ করে? কয়েকটা এনজাইমের নাম বলো যেই এনজাইমগুলো আমিষ জাতীয় খাবার ভাঙতে সাহায্য করে। তাহলে কি কি আসবে এনজাইমের নাম? পেপসিনের নাম আসবে, ট্রিপসিনের নাম আসবে, কার্বক্সি পেপটাইডেজের নাম আসবে, এবং অ্যামিনো পেপটাইডেজের নাম আসবে, তাই না? তার মানে আমরা বলতে পারি প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবার পরিপাকে পেপসিন, ট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ এই এনজাইমগুলো কাজ করে থাকে। নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম, নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম নয়? এইভাবে প্রশ্ন যদি আসে, এমসিকিউ আসে, আশা করি তোমরা এখন উত্তর দিতে পারবে। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন, স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় শর্করাকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? অ্যামাইলেজ, তাই না? আচ্ছা, তাহলে
স্টার্চ এবং গ্লাইকোজেন জাতীয় খাবারকে অ্যামাইলেজ নামক যে এনজাইম, এই এনজাইমটা কি করে? মল্টোজে পরিণত করে। ঠিক আছে, অ্যামাইলেজ এটাকে মল্টোজে পরিণত করবে। এখন প্রশ্ন হলো, তাহলে এই মল্টোজকে যদি ভাঙা হয়, মল্টোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। মল্টোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। তাহলে এই মল্টোজকে যে এনজাইম ভাঙবে সেই এনজাইমের নাম কি? তাহলে উত্তর কি হবে? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে কোন এনজাইম? খুবই সহজ উত্তর, মল্টোজকে ভাঙে হলো মল্টেজ নামক এনজাইম। মল্টেজ। মল্টেজ নামক এনজাইম মল্টোজকে ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, আবার যেমন ধরো এখানে সুক্রোজ নামক এনজাইম আছে। এই সুক্রোজ এনজাইমের কাজ কি? সুক্রেজ এনজাইমের কাজ কি? এই সুক্রেজ এনজাইম করে কি? সুক্রোজকে ভাঙে, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ এবং সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। এখানে কে সাহায্য করে? এই সুক্রেজ নামক এনজাইমটা সাহায্য করে। এবং সুক্রোজ এটাকে আমরা বলতে পারি এক ধরনের কি? ডাইস্যাকারাইড, তাই না? ডাইস্যাকারাইড। কেন? কারণ সুক্রোজকে ভাঙলে আমরা দুটো মনোস্যাকারাইড পাই। আবার মল্টোজকেও আমরা কিন্তু বলতে পারি কি? ডাইস্যাকারাইড। কেন? কারণ মল্টোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ডাইস্যাকারাইডের উদাহরণ, নিচের কোনটি মনোস্যাকারাইডের উদাহরণ? তাহলে দেখো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো উত্তর পেলাম। ল্যাকটোজ, ল্যাকটেজ নামক একটা এনজাইমের নাম আমরা দেখতে পাচ্ছি, ল্যাকটেজ, তাই না? এই ল্যাকটেজ এনজাইমের কাজ কি? এই ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভাঙে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, ল্যাকটোজকে ভাঙলে কি পাওয়া যায়? উত্তর কি হবে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। এবং এই ল্যাকটোজকে ভাঙার ক্ষেত্রে কোন এনজাইম কাজ করে? উত্তর হলো ল্যাকটেজ নামক এনজাইম কাজ করে। দেখো অনেকগুলো এমসিকিউ কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরের প্রশ্ন, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ, মানে অনেক লম্বা, কোনটা? গলবিল, অন্ননালী, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্র? তাহলে উত্তর কি? ক্ষুদ্রান্ত। কেন ক্ষুদ্রান্ত? দেখো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 6 মিটার। কত বড়? 6 মিটার। টোটাল পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো, আমাদের যে পৌষ্টিক নালী রয়েছে, এই পৌষ্টিক নালীর টোটাল দৈর্ঘ্য যদি আমি বলি 8 থেকে 10 মিটার। তাহলে এই 8 থেকে 10 মিটারের মধ্যে 6 মিটারই হলো ক্ষুদ্রান্ত, আর বাকিগুলো হলো তোমার, বাকি 4 মিটার হলো বাকি অংশগুলো, বৃহদান্ত্র, অন্ননালী, পাকস্থলী, এগুলো মিলে। ঠিক আছে, তাহলে যেহেতু 6 মিটার হলো ক্ষুদ্রান্তের লেন্থ, এই জন্য বলছি আমরা ক্ষুদ্রান্ত হলো দীর্ঘতম অংশ। আমরা যদি একটা পাকস্থলী দেখি, এটা হলো একটা পাকস্থলী, দেন তারপরে যে অংশটা থাকে, যে এই অংশটার নামই হলো ক্ষুদ্রান্ত, তাই না? আর এই অংশটার নাম হলো বৃহদান্ত্র। এটা হলো বৃহদান্ত্র, তাই তো? তাহলে এই হলো ক্ষুদ্রান্ত। ওকে, এবং এই ক্ষুদ্রান্তে 3টা অংশ রয়েছে। পাকস্থলীর পর থেকে প্রথম অংশটার নাম হলো ডিউডেনাম, তারপরের মাঝখানে অংশটার নাম হলো জেজুনাম, মাঝখানে অংশটার নাম হলো জেজুনাম, আর তারপরে যে অংশটা থাকে তাকে বলা হয় ইলিয়াম। এই পর্যন্ত, এই পর্যন্ত অংশ হলো ইলিয়াম, মাঝখানেটা জেজুনাম, আর প্রথম অংশটা হলো ডিউডেনাম। তাহলে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এটা তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো নাম ইলিয়াস দিয়ে, নাম ইলিয়াস। নাম মানে ডিউডে নাম, জেজু নাম, আর ইলিয়াসের ইলিয়াম। তাহলে পরীক্ষা প্রশ্ন এভাবেও আসতে পারে, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের কয়টি অংশ? এভাবে করে এমসিকিউ বিভিন্নভাবে
আসতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন, টাইলিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? টাইলিন, এবং এই টাইলিনের আরেকটা নাম আছে আলফা অ্যামাইলেজ বা স্যালিভারি অ্যামাইলেজ, হ্যাঁ, বা স্যালিভারি অ্যামাইলেজ তাহলে স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি মানে কি? স্যালিভেশন থেকে কথাটা আসছে। স্যালিভেশন মানে কি? লালা। তাহলে আমরা বলতে পারি এই টাইলিন এনজাইম কোথায় পাওয়া যায়? লালা রসে পাওয়া যায়। এবং তোমরা জানো যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাবারের মধ্যে কোন জাতীয় খাবারের পরিপাক মুখে শুরু হয়? বলতে পারবে? ভেরি গুড। তাহলে শর্করা জাতীয় খাবারের পরিপাক যেহেতু মুখে শুরু হয়, তাহলে শর্করা জাতীয় খাবারের উপরেই কাজ করবে হলো টাইলিন নামক এনজাইমটি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ উত্তর হলো স্টার্চ। স্টার্চ হলো এক ধরনের শর্করা, তাই না? এটাকে বলছি আমরা বহু শর্করা। তাহলে স্টার্চ এটা হলো বহু শর্করা। তাহলে এই স্টার্চের উপরে এই টাইলিন নামক এনজাইমটা কাজ করে। কি কাজ করে? এই টাইলিন নামক এনজাইম এই স্টার্চ, মনে করো তুমি স্টার্চ খেলে, এই স্টার্চটাকে ভেঙে এটাকে মল্টোজে পরিণত করে। তাহলে স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে কে? টাইলিন নামক এনজাইম। টাইলিন। এই মল্টোজকে যদি আবার ভাঙা হয় তাহলে কি পাবে বলো তো? মল্টোজকে যদি ভাঙো কি পাবে? গ্লুকোজ পাবে দুটো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে বলো তো এই মল্টোজকে ভাঙে আবার কে? আমরা একটু আগে কিন্তু সলভ করেছি, তাই না? তাহলে এই মল্টোজকে ভাঙে হলো মল্টেজ নামক এনজাইম। মল্টেজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো মুখে খাবার পরিপাক হয়ে গেল। শর্করা জাতীয় খাবার পরিপাক মানে কি? মানে হলো শর্করা জাতীয় খাবারটা ভেঙে যখন গ্লুকোজে পরিণত হয় তখন তাকে বলা হয় শর্করা জাতীয় খাবারের পরিপাক। যেমন অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকেই বলা হয় শর্করা। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, বলো তো শর্করা জাতীয় খাবার ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো গ্লুকোজ পাওয়া যায়, তাই না? এবং আমাদের শরীরে যে কোষ রয়েছে, আমাদের শরীরের কোষ শর্করা গ্রহণ করতে পারে না। আমাদের শরীরের কোষ কে গ্রহণ করে? গ্লুকোজকে গ্রহণ করতে পারে। তাহলে শর্করা জাতীয় খাবার যখন ভেঙে গ্লুকোজে পরিণত হবে তখন এটাকেই বলা হচ্ছে শর্করা জাতীয় খাবারের পরিপাক। এবং এই গ্লুকোজ যখন কোষের ভেতরে ঢোকে তখন এটাকেই বলা হয় পরিপাককৃত খাদ্যবস্তু শোষণ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো অনেক এমসিকিউ আমরা কিন্তু পেয়ে গেলাম। পরের কোশ্চেন, ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? আমি অলরেডি বলেছি যে গত মানে একটু আগে যে আমরা প্রশ্নটা সলভ করেছি সেখানে কিন্তু পেয়েছিলাম, তাই না? তাহলে ক্ষুদ্রান্তের অংশ কয়টি ছিল? 3টি অংশ। নাম ইলিয়াস, তাহলে কোনটা না? ইয়েস। তাহলে সিকাম ক্ষুদ্রান্তের অংশ না, বাকিগুলো অংশ। এই যে নাম, ডিউডেনাম, জেজুনাম, আর হলো ইলিয়ামের ইলিয়াস। তাহলে বাকি থাকে কি? সিকাম। তাহলে সিকাম কার অংশ? তাহলে সিকাম আমরা যদি দেখতে চাই, এটা পাকস্থলী, এগুলো হলো ক্ষুদ্রান্ত, হ্যাঁ। আর কি বললাম? এটা হলো বৃহদান্ত্র, তাই তো? এই যে বৃহদান্ত্র। ওকে, তাহলে দেখো এই অংশটুকু, প্রথম অংশটুকু, বৃহদান্ত্রের প্রথম অংশটুকুকে বলা হয় সিকাম। এই প্রথম অংশটার নামই হলো সিকাম। ওকে, তারপরে পুরো অংশটা, এই অংশটুকুর নাম হলো কোলন। এই পর্যন্ত অংশটুকুর নাম হলো কোলন। আর কোলনের পরে যে অংশটুকু, এই অংশটুকুর নাম হলো মলাশয়। তাহলে বৃহদান্ত্রের কয়টি অংশ? তাহলে দেখো আমরা পড়ছি হলো ক্ষুদ্রান্ত্রের অংশ 9 কোনটি, সেখান থেকে আমরা এখন চলে গেলাম বৃহদান্ত্রের অংশের কথা। তাহলে বৃহদান্ত্রের কয়টি অংশ? 3টি অংশ। কি কি? সিকাম, কোলন এবং মলাশয়। সো পরীক্ষায় এভাবেই কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ নয়? নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ? আশা করি এখন পারবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই,
দেখো বৃহদান্ত্রের এই অংশে এরকম একটা আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে, তাই না? এই অভিক্ষেপটাকে বলছি আমরা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটাও আসে যে অ্যাপেন্ডিক্স কার অংশ, সিকাম, কোলন নাকি মলাশয়ের অংশ? তাহলে উত্তর কি হবে? সিকামের অংশ। এবং এই অ্যাপেন্ডিক্স এটা হলো একটা নিষ্ক্রিয় অঙ্গ। তোমরা যখন বিবর্তন চ্যাপ্টারটা পড়বে, জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার, সেখানে দেখবে অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গের নাম রয়েছে, অ্যাপেন্ডিক্স, তারপরে হলো নিকটেটিং মেমব্রেন। হ্যাঁ, তাহলে এই অ্যাপেন্ডিক্সটা হলো একটা নিষ্ক্রিয় অঙ্গ। সো নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো তোমরা যখন পড়াশোনা করবে তখন তোমাকে এভাবে করে কোরিলেট করে পড়তে হবে, তাহলে তোমার আর পড়াটা ভুল হবে না। বুঝতে পেরেছ? ওকে, পরের প্রশ্ন দেখো, আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? মানে কোন এনজাইমটা আমিষ বা প্রোটিন পরিপাক করে? তাহলে উত্তর কি হবে? দেখো প্রোটিনের প, তাহলে পয়ের কি আছে? পেপসিন, তাই না? তাহলে প্রোটিন পরিপাককারী এনজাইম। তাহলে আমিষ পরিপাককারী এনজাইম, এটার আরেকটা নাম হলো প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক। লাইটিক, লাইটিক কথাটা আসে লাইসিস থেকে, লাইসিস মানে ভেঙে ফেলা, আর প্রোটিও কথাটা এসছে প্রোটিন থেকে। তাহলে যেসব এনজাইম প্রোটিনকে ভাঙে সেই এনজাইমগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম কি কি রয়েছে? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, ঠিক আছে? এগুলোকে বলছি আমরা প্রোটিওলাইটিক এনজাইম। তারপর কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, এই সবগুলোই হলো কিসের উদাহরণ? প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ। সো প্রশ্নটা এভাবে না করে যদি তোমাদেরকে প্রশ্নটা এভাবে করা হতো, নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম, তাহলে একই উত্তর হতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাকিগুলো কি? যেমন এই যে মল্টেজ, এটা কি? এটা কোন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে? শর্করা, খুবই সহজ, তাই না? তারপরে লাইপেজ, চর্বি বা লিপিড, খুবই সহজ। তারপরে অ্যামাইলেজ, শর্করা, তাই না? ইয়েস, তাহলে পারা যাবে, খুবই সহজ কিন্তু। ওকে, পরের প্রশ্ন, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? তাহলে দেখো এখন পর্যন্ত আমরা যতগুলো এমসিকিউ সলভ করেছি একটা কমন প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। কি প্যাটার্নটা? সেটা হলো শর্করা পরিপাককারী এনজাইম কি কি রয়েছে, আমিষ পরিপাককারী এনজাইম কি কি রয়েছে, এবং লিপিড পরিপাককারী এনজাইম কি কি রয়েছে, এগুলোর উদাহরণ। এই উদাহরণগুলো থেকে পরীক্ষায় অনেক বেশি এমসিকিউ এসে থাকে। এতক্ষণ ধরে কিন্তু আমরা এই প্যাটার্নটাই লক্ষ্য করেছি। বুঝতে পেরেছ? তার মানে এই 3 ধরনের খাবার পরিপাককারী এনজাইমের নাম তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসবেই। ওকে, তাহলে লিপিড পরিপাককারী এনজাইমকে বলা হয় লাইপোলাইটিক। লাইপোলাইটিক, লাইসিস মানে ভেঙে ফেলা, লাইপো কথাটা আসছে লিপিড থেকে, তাহলে লাইপোলাইটিক এনজাইম। সো প্রশ্নটা যদি এভাবে করতো যে কোনটি লাইপোলাইটিক এনজাইম, তাহলে একই উত্তর হতো। তাহলে উত্তর কি? লাইপেজ। লিপিডের ল, লাইপেজের ল, তাই না? তাহলে লিপিড পরিপাককারী এনজাইম কি? লাইপেজ। তাহলে শুধু কি লাইপেজ? এবং মনে রাখবে এই লাইপেজ কোথায় পাওয়া যায়? অন্ত্রে পাওয়া যায়, তাহলে আন্ত্রিক লাইপেজ। আর কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যায়, তাহলে পাকস্থলীয় লাইপেজ। তাহলে আন্ত্রিক লাইপেজ, পাকস্থলীয় লাইপেজ। তারপর আর কি কি রয়েছে? ফসফোলাইপেজ রয়েছে, ফসফোলাইপেজ। কোলেস্টেরল স্টারেজ, এগুলো সবগুলো হলো লাইপোলাইটিক এনজাইমের উদাহরণ। ঠিক আছে? ওকে, রেনিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? রেনিন, দন্তন্য, শেষে দন্তন্য, রেনিন দন্তন্য, তাহলে শেষে দন্তন্য আর কার আছে দেখো তো? প্রোটিন, রেনিন প্রোটিন, তাই না?
মিল আছে নামগুলোর সাথে। তাহলে উত্তর হলো রেনিন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে করে? রেনিন এটা যেটা করে সেটা হলো যে দুধের মধ্যে আমরা জানি দুধ একটি আদর্শ খাবার। কেন আদর্শ খাবার? কারণ দুধের মধ্যে শর্করা রয়েছে, দুধের মধ্যে আমিষ রয়েছে বা প্রোটিন, এবং দুধের মধ্যে চর্বি রয়েছে। তাহলে দুধের মধ্যে যে আমিষ থাকে সেই আমিষের নাম হলো কেসিন। তাহলে এটা আরেকটা এমসিকিউ। দুগ্ধ আমিষের নাম কি, বা নিচের কোনটি দুগ্ধ আমিষ? তাহলে উত্তর কি হবে? কেসিন। ওকে, তাহলে দুধের যে আমিষ রয়েছে সেই আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? এই রেনিন। ওকে, ভালো কথা। তাহলে দেখো, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে হলো রেনিন। এখন এই যে প্যারাকেসিন, এই প্যারাকেসিন অংশটাকে ভেঙে পেপটনে পরিণত করে হলো পেপসিন নামক এনজাইম। এবং তোমরা জানো এই পেপসিন নামক এনজাইমটা নিঃসরণ হয় কোথা থেকে? পাকস্থলী থেকে। তাহলে পাকস্থলী থেকে এই পেপসিন নামক এনজাইমটা নিঃসরণ হয় পাকস্থলীর গা থেকে। বুঝতে পেরেছ? তাহলে এটা আর একটা এমসিকিউ। পেপসিন কোথা থেকে নিঃসৃত হয়? উত্তর কি হবে? পাকস্থলী থেকে। এবং পেপসিন কি পাকস্থলী থেকে সরাসরি নিঃসৃত হয়? না, পেপসিন পাকস্থলীর গা থেকে পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়। পেপসিনোজেন। এই পেপসিনোজেন জিনিসটা হলো একটা নিষ্ক্রিয় জিনিস, একটা নিষ্ক্রিয় এনজাইম। এই নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করে কে? এই পাকস্থলীর গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি? এই পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। তাহলে এটা আর একটা এমসিকিউ। নিচের কোনটি নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে? তাহলে উত্তর কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে দেখো, একটা এমসিকিউ থেকে আমরা কতগুলো উত্তর জানতে পারলাম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো বলছি ক্লাসে, রিলিভেন্ট যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটা কথাই কিন্তু এক একটা এমসিকিউ বিভিন্ন ইউনিভার্সিটির। ওকে, পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে আমরা অলরেডি বলেছি গত স্লাইডগুলোতে, আগের যে স্লাইডগুলো রয়েছে, যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি নলাকার এবং প্রতিটি গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে এবং এই 4 ধরনের কোষ 4 রকমের পদার্থ নিঃসরণ করে, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে তোমাকে দুইটা নামই জানতে হবে, প্যারাইটাল নামটাও জানতে হবে, অক্সিনটিক কোষ এই কথাটাও জানতে হবে। আর মিউকাস কোষের কাজ কি? মিউকাস নিঃসরণ করে। এটা অলরেডি আমরা কিন্তু সলভ করেছি এই প্রশ্নটা, তাই না? কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? ক্ষুদ্রান্ত একটা কিসের নাম? অন্ত্রের নাম, তাই না? অন্ত্রকে দুইটা অংশে ভাগ করা হয়, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। এবং এই ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই বৃহদান্ত্রের 3টা অংশ আবার সিকাম, কোলন, মলাশয়, তাই না? আচ্ছা, যেহেতু ক্ষুদ্রান্ত এক ধরনের অন্ত্র, তাহলে এই ক্ষুদ্রান্তের এনজাইমের নামই হলো আন্তরিক এনজাইম। তাহলে আন্তরিক রসের এনজাইম, মানে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে বলেছে। তাহলে নিচের কোনটি আন্তরিক রসে পাওয়া যায়, বা নিচের কোনটি আন্তরিক রসের এনজাইম? মেইন প্রশ্নটা হলো এটা, এটাকে একটু ঘুরিয়ে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে আন্তরিক রসে কি কি এনজাইম রয়েছে? আন্তরিক রসের এনজাইমের নাম হলো ল্যাকটেজ। এছাড়া আন্তরিক রসের মধ্যে আরো অনেক ধরনের এনজাইম রয়েছে। হ্যাঁ, ল্যাকটেজ রয়েছে, সুক্রেজ রয়েছে, হ্যাঁ, অ্যামাইলেজ রয়েছে, অ্যামাইলেজ। ওকে, তারপরে ট্রিপসিন রয়েছে, কাইমোট্রিপসিন রয়েছে, দেন লাইপেজ রয়েছে। এগুলো সব কোথায় পাওয়া যায়? এগুলো সব কিছু আন্তরিক রসে পাওয়া যায়। বুঝতে পেরেছ? তাহলে নিচের কোনটি আন্তরিক রসের এনজাইমের উদাহরণ?
এভাবে করেও পরীক্ষায় প্রশ্ন আসে। আবার দেখো প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে। এই যে ল্যাকটেজ, সুক্রেজ, অ্যামাইলেজের কথা বললাম, এগুলোর কাজ হলো শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা। আমরা যে ট্রিপসিন, কাইমোট্রিপসিনের কথা বললাম, এদের কাজ হলো আমিষ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা। আর আমরা যে লাইপেজের কথা বললাম, লাইপেজের কাজ হলো চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা বা লিপিড জাতীয় খাবার পরিপাকে সাহায্য করা। সো পরীক্ষা এভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি আন্তরিক রসে উপস্থিত আমিষ পরিপাককারী এনজাইমের উদাহরণ? নিচের কোনটি আন্তরিক রসে উপস্থিত শর্করা জাতীয় খাবার পরিপাকের এনজাইমের না উদাহরণ? সো এভাবে করেও পরীক্ষায় প্রশ্ন আসে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মানব দেহের পরিপাকতন্ত্রে ল্যাকটিয়ালের অবস্থান কোথায়? ল্যাকটিয়াল তোমরা নাম শুনেছ, ল্যাকটিয়াল এটার বাংলা হলো লসিকা নালী। ল্যাকটিয়ালের নাম হলো লসিকা নালী। লসিকা নালী, তাহলে এই লসিকা নালী কোথায় থাকবে? ইয়েস, তোমরা জানো তোর হলো ক্ষুদ্রান্তে থাকবে, তাই না? যেমন আমি যদি একটা অন্ত্রের ছবি আঁকি, তোমরা এই ছবিটা দেখেছো সবাই, হ্যাঁ? ধরো এটা হলো পাকস্থলী, এটা মনে করো অন্ত্র, হ্যাঁ? এটা হলো ডিউডেনাম, অন্ত্রের প্রথম অংশ। আচ্ছা, এই অন্ত্রের মধ্যে এরকম থাকে না, আঙ্গুলের মতো অভিক্ষেপ, মনে আছে তোমাদের? এরকম থাকে, তাই তো? আচ্ছা, এবং এর মধ্যে শিরা থাকে, শিরা, ধমনী, আর মাঝখানে থাকে লসিকা নালী। মনে আছে না ছবি? কোষ দিয়ে দিই এগুলো। এরকম থাকে তো, শিরা, ধমনী এবং লসিকা নালী, তাই না? তাহলে এই জিনিসটাকে কি বলে? এই যে এই জিনিসটার নামই তো ভিলাই, নাকি? তাহলে এটাই তো ভিলাই, এটা একটা ভিলাই, এটা আর একটা ভিলাই, রাইট? তাহলে এই ভিলাই কোথায় থাকে? এটাও ক্ষুদ্রান্তেই থাকে, এটা তো ক্ষুদ্রান্তের অংশ, তাই না? ক্ষুদ্রান্তের অংশ, এটা তো ক্ষুদ্রান্তের অংশ, পাকস্থলীর পরের অংশকেই তো বলা হয় ক্ষুদ্রান্ত, তাই না? তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই থাকে, আর ভিলাইয়ের একটা অংশের নাম হলো এই লসিকা নালী বা ল্যাকটিয়াল। এই লসিকা নালী বা ল্যাকটিয়াল, ল্যাকটিয়াল। বুঝতে পেরেছ? ওকে, পরের প্রশ্ন, স্নেহদ্রব্য পরিপাকারী এনজাইম কোনটি? স্নেহদ্রব্য মানে কি? চর্বি বা লাইপোলাইটিক এনজাইম, একই কথা। তাহলে নিচের কোনটি লাইপোলাইটিক এনজাইমের উদাহরণ? তাহলে দেখো এই প্রশ্নটা কতবার পরীক্ষায় আসছে বিভিন্নভাবে, তাহলে পারবো এখন আশা করি আমরা, তাই না? তাহলে উত্তর হলো লেসিথিনেস। এছাড়া আর কি কি রয়েছে? লিপিড রয়েছে, কোলেস্টেরল এস্টারেজ রয়েছে, তাই না? লিপিড বলতে লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনেস, এই জিনিসগুলো। তাহলে লেসিথিনেস কি করে? এটা লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে এবং ফসফরিক অ্যাসিড ও কোলিনে পরিণত করে। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? অগ্ন্যাশয় রস কোথায় পাওয়া যায়? অগ্ন্যাশয়ে পাওয়া যায়, তাই না? আচ্ছা, এবং তোমরা জানো যে মনে করো এটা যদি একটা অগ্ন্যাশয় হয়, এই যে এরকম দেখতে অগ্ন্যাশয়, তাই না? এরকম অগ্ন্যাশয় দেখতে, এবং অগ্ন্যাশয়ের মধ্যে এরকম কিছু গ্রন্থি রয়েছে, তাই তো? এরকম কিছু গ্রন্থি রয়েছে না? এই যে, তাই তো? তাই তো? তাহলে এই যে যে গ্রন্থিগুলো, এই গ্রন্থির এই কোষগুলো,
এই কোষগুলোর কাজ হলো, এই যে এই এক একটা কোষ, এই কোষগুলোর কাজ হলো এরা এনজাইম নিঃসরণ করে, এনজাইম। এবং এই গ্রন্থিগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গায় এখানে কিছু গ্রন্থি থাকে, কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে, এখানে 4 ধরনের কোষ থাকে, হ্যাঁ, এই ফাঁকা ফাঁকা জায়গায় 4 ধরনের কোষ থাকে। এই কোষগুলো নিঃসরণ করে হলো হরমোন, হরমোন নিঃসরণ করে। তাহলে এই জিনিসটাকে আমি যদি 4 ধরনের কোষ একটু জুম করি তাহলে কি কি পাবো আমি? ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ এবং এটা একটা কোষ। তাহলে এই 4 ধরনের কোষ, এই লাল অংশটা, এরা কি করে? হরমোন তৈরি করে। এবং এই কোষগুলো এক একটা এক এক নাম রয়েছে, যেমন এটার নাম আলফা কোষ, এটার নাম বিটা কোষ, এটার নাম ডেল্টা কোষ, আর এই নীলটার নাম হলো পিপি কোষ। এই 4 ধরনের কোষ 4 ধরনের হরমোন তৈরি করে। আলফা কোষ গ্লুকাগন নামক হরমোন তৈরি করে, বিটা কোষ ইনসুলিন নামক হরমোন তৈরি করে, ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন নামক হরমোন তৈরি করে, সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নামক হরমোন তৈরি করে, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে যে ইনসুলিন তৈরি করে কোন কোষ, আলফা কোষের কাজ কি, সোমাটোস্ট্যাটিন তৈরি করে কোন কোষ, বা ডেল্টা কোষের কাজ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা একটু আগে বললাম না এনজাইমের নাম, কি কি এনজাইম নিঃসরণ করে জানো? ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। এই 3 ধরনের এনজাইম কে নিঃসরণ করে? এই অগ্নাশয়ই নিঃসরণ করে। তার মানে অগ্নাশয় এনজাইমও নিঃসরণ করে, হরমোনও নিঃসরণ করে। যেসব গ্রন্থি এনজাইম নিঃসরণ করে সেসব গ্রন্থিকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, যেসব গ্রন্থি হরমোন নিঃসরণ করে সেসব গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, আর যেসব গ্রন্থি এনজাইমও নিঃসরণ করে হরমোনও নিঃসরণ করে সেই গ্রন্থিগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি। সো আমরা বলতে পারি অগ্নাশয় এক ধরনের মিশ্র গ্রন্থি। সো পরীক্ষায় কোশ্চেন আসে নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? আশা করি এখন তোমরা উত্তর দিতে পারবে। নিচের কোনটি অগ্নাশয় রসে উপস্থিত থাকে কোনটি? তাহলে উত্তর কি হবে? ট্রিপসিন। এই যে ট্রিপসিন। অপশন ট্রিপসিন না দিয়ে যদি অ্যামাইলেজ দিতাম উত্তর হতো অ্যামাইলেজ, যদি এখানে লাইপেজ দিতাম তাহলে উত্তর হতো লাইপেজ, তাই না? এখন বলো তো এর মধ্যে ট্রিপসিনের কাজ কি? এরা আমিষ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করবে, রাইট? অ্যামাইলেজের কাজ কি? এরা শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করবে, রাইট? আর লাইপেজের কাজ কি? চর্বি জাতীয় বা লিপিড জাতীয় খাবার পরিপাকে সাহায্য করবে। কতগুলো এমসিকিউ চিন্তা করে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এই কথাগুলো, ঠিক আছে? পরের প্রশ্ন, মানবদেহে গ্যাস্ট্রিক জুসে একটি নিষ্ক্রিয় এনজাইম থাকে, সেই এনজাইম কোনটি? নিষ্ক্রিয় এনজাইম, মাইন্ড ইট, সক্রিয় না। ওকে, তাহলে উত্তর হলো প্রোরেনিন। প্রো মানে কি? পূর্বে, রেনিনের পূর্বের অবস্থা। তাহলে রেনিন হলো সক্রিয় হরমোন এনজাইম, তাহলে এর পূর্বের এনজাইমটা কি? প্রোরেনিন। তার মানে এটাই হলো নিষ্ক্রিয় এনজাইম। তাহলে প্রশ্ন হলো প্রোরেনিন তো নিষ্ক্রিয়, তাই না? তাহলে এই নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় বানায় কে? উত্তর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিণত করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডেরই আরেকটা কাজ হলো নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করা। কার কাজ? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডেরই কাজ। পরীক্ষায় কোশ্চেনগুলো আসে এবং এটা আমরা একটু আগে সলভ করেছি যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কে? উত্তর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিষ্ক্রিয় প্রোরেনিনকে
সক্রিয় রেনিনে পরিণত করে কে? উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো এখন এই রেনিনের কাজ কি? এই রেনিনের কাজ হলো ওই যে দুধের প্রোটিনের নাম কি? দুগ্ধ প্রোটিন, কেসিন। এই দুগ্ধ প্রোটিনকে এই রেনিনটা ভেঙে কি করে? প্যারাকেসিনে পরিণত করে। এই প্যারাকেসিনকে পেপটনে পরিণত করে হলো এই যে সক্রিয় পেপসিন। এই হলো সেই সক্রিয় পেপসিন, এই হলো পেপসিন। বুঝতে পেরেছো বিষয়গুলো? অনেক এমসিকিউ এগুলোতে। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের নাম কি? তার মানে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। এই গ্যাস্ট্রিক জুসে কোন কোন এনজাইম থাকে? পরিপাককারী এনজাইমের নাম কি? প্রশ্নটা এটা। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? খুবই সহজ। তার উত্তর হলো পেপসিন। আমরা একটু আগেই বলেছিলাম যে পাকস্থলীর গা থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন নিঃসরণ হয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় কিসে পরিণত করে? পেপসিনে পরিণত করে, তাই না? আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম। ওকে, এবং গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি, আমরা বলেছি অলরেডি, এবং বিভিন্ন ধরনের কোষ, প্রায় 4 থেকে 5 ধরনের কোষ দিয়ে এই গ্যাস্ট্রিক গ্রন্থি গঠিত। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম? অলরেডি এগুলো আলোচনা করা হয়েছে। প্রোটিওলাইটিক এনজাইম মানে আমিষ পরিপাককারী এনজাইম, আমিষ পরিপাককারী, তাই না? পরিপাককারী। তাহলে আমিষ পরিপাককারী এনজাইম কি কি রয়েছে আমরা জানি, আমরা অনেকবার এই প্রশ্নটা সলভ করেছি, আমিষ পরিপাককারী এনজাইমের উদাহরণগুলো, তাই না? এখন আমরা পারবো। তাহলে কি হবে? সবগুলোই, পেপসিন, ট্রিপসিন, রেনিন, দন্তন্য, সবগুলোই হলো আমিষ পরিপাককারী এনজাইমের উদাহরণ। ঠিক আছে, ওকে। এর মধ্যে বলো তো, এই পেপসিন এবং এই রেনিন কোথা থেকে নিঃসৃত হয়? ভেরি গুড, পাকস্থলী থেকে, তাই না? পাকস্থলী থেকে। আর ট্রিপসিন কোথা থেকে নিঃসরণ হয়? অন্ত্র থেকে এবং অগ্নাশয় থেকে, অগ্নাশয়। ঠিক আছে, মনে থাকবে। আক্কেল দাঁত কোন ধরনের দাঁত? তোমাদের অনেকের আক্কেল দাঁত উঠে যখন খুব ব্যথা করে না? খুবই ব্যথা করে। আচ্ছা, তাহলে কোন ধরনের দাঁত? আমরা জানি মানুষের 4 ধরনের দাঁত রয়েছে, তাই না? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, তাই না? তাহলে এই 4 ধরনের দাঁতের মধ্যে আক্কেল দাঁত কোন ধরনের দাঁতের মধ্যে পড়বে? ভেরি গুড, তাহলে উত্তর হলো মোলার বা পেষণ দাঁত। মোলার দাঁতের আরেকটা নামই হলো পেষণ দাঁত। ঠিক আছে, আচ্ছা। ক্যানাইনের আরেকটা নামই হলো কর্তন, ছেদন, আর হলো ক্যানাইন। হ্যাঁ, ক্যানাইন। অগ্রপেষণ মানে প্রিমোলার। ওকে, তাহলে আক্কেল দাঁত কোনটা? মানুষের পেষণ দাঁত হলো 3টা। আমরা যদি এভাবে দেখি, উপরের চোয়ালের এক অংশ, উপরের চোয়ালের এক সাইড, তাহলে কি হবে? সেটা হলো I2, C1, P2, M3। এটা কি উপরের চোয়ালের এক সাইড। আর নিচের চোয়ালের এক সাইড যদি আমি বলি, নিচের চোয়ালের এক সাইড কি থাকবে? I2, C1, P2, M3 দাঁতগুলো থাকবে। ইনসিসর দাঁত থাকে 2টা, ক্যানাইন থাকে 1টা, প্রিমোলার থাকে 2টা, মোলার থাকে 3টা, উপরের পাটির এক সাইডে। আর নিচের সারির এক সাইডেও থাকে সেম। তাহলে যোগ করলে কত হবে দেখো তো? 3, 2, 5, 6, 7, 8, 8, আর নিচেও 8। এখন তোমার উপরের চোয়ালের এক সাইডের কথা বললাম, তাহলে উপরের চোয়ালের আর এক সাইডে কয়টা দাঁত থাকবে? 2 গুণ হবে না? তাহলে 8-এর সাথে 2 গুণ। আবার নিচের চোয়ালেরও তো আর এক সাইডে সেম অংশই থাকবে, তাহলে 8-এর সাথে 2 গুণ। তাহলে উপরে কয়টা থাকবে? তাহলে উপরের চোয়ালের দাঁত হলো 16টা, নিচের চোয়ালের দাঁত হলো 16টা। তাহলে আমি যদি যোগ করি 16 যোগ 16 কত হবে? 32। এই হলো একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের হিসাব। ওকে, তাহলে
বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? তাহলে বাচ্চাদের দাঁতের হিসাবটা বের করো। দুধ দাঁতের সংকেত কি? এটা হলো পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংকেত। তাহলে দুধ দাঁতের সংকেত মনে রাখবে যে বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না, এটা থাকে না। তাহলে বাচ্চাদের যদি প্রিমোলার না থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি হবে এই জিনিসটা বলো তো? I2C1M3, নিচেও I2C1M3। তাহলে যোগ করো, 3 2 5 6, 3 2 5 6, 6 গুণন 2, 6 গুণন 2, 12 যোগ 12 কত? 24। তাহলে বাচ্চাদের দাঁতের সংখ্যা হলো 24 নাকি? তাই তো? না, বাচ্চাদের ক্ষেত্রে মোলার দাঁত থাকবে 2টা। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা একটু মনে রেখো। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন বের করব, হ্যাঁ, তাহলে বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না, আর মোলার থাকবে কয়টা? 2টা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে 2টা যদি থাকে তাহলে 2 2 4 5, তাহলে এখানে আসলে 2টা হবে। হ্যাঁ, 2। তাহলে বাচ্চাদের মোলার দাঁত থাকে 2টা। তাহলে কত হবে? 5 গুণন 2, হ্যাঁ, 5 গুণন 2, 5 গুণন 2, তাহলে 10 যোগ 10, তাহলে টোটাল কয়টা? 20টা। তাহলে বাচ্চাদের দুধ দাঁতের সংকেত হলো 20টা। 10 10, তাহলে 10 যোগ 10 সমান কয়টা? 20। ওকে, তাহলে এই যে আমরা পেশন দাঁতের কথা বললাম, মানে প্রিমোলার দাঁত যে 3টা থাকে, এই তৃতীয় নাম্বার দাঁতটাই হলো আক্কেল দাঁত। তাহলে তৃতীয় নাম্বার দাঁত পেশন দাঁতে 3 নাম্বার দাঁতটাই হলো আক্কেল দাঁত। ঠিক আছে? মিউসিন এক প্রকার কি? মিউসিন এটা এক ধরনের কি প্রশ্ন? তাহলে উত্তর হলো গ্লাইকোপ্রোটিন। তাহলে মিউসিন হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই মিউসিনের মেইন কাজ হলো খাবারের সাথে মিক্সড হয়ে খাবারটাকে পিচ্ছিলে পরিণত করে, পিচ্ছিল খাবারে পরিণত করে থাকে। ঠিক আছে? এবং মিউসিন নামক গ্রন্থি থেকে এই মিউসিনটা নিঃসরণ হয়, মিউকাস গ্রন্থি থেকে। এটা পাকস্থলীর প্রাচীরকেও রক্ষা করে থাকে। ওকে, শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? দেখেছো, বারবার ঘুরে ফিরে একই রকমের কোশ্চেন। তাহলে এগুলো আমরা অলরেডি এখন পারবো, তাই না? তাহলে এখানে টাইলিনটা হলো শর্করা পরিপাককারী এনজাইম, আর বাকি এটা রেনিন, পেপসিন, প্রোরেনিন, এগুলো কি? আমিষ জাতীয় খাবার পরিপাককারী এনজাইম, আমিষ। তাই তো? আচ্ছা, মানব লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি থাকে? মানে লালারসে কোন এনজাইমটা থাকে? প্রশ্ন হলো এটা, কোন এনজাইমটা লালারসে থাকে, মানে থুতুর মধ্যে থাকে? খুবই সহজ, আমরা বলেছিলাম যে মুখেই শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। তাহলে শর্করা পরিপাককারী এনজাইমটাই মুখের মধ্যে থাকবে। কোন শর্করা পরিপাককারী এনজাইম থাকবে? টাইলিন এবং মল্টেজ, তাই না? তাহলে টাইলিন এবং মল্টেজ এনজাইমটা মুখের মধ্যে থাকবে। তাহলে এখানে কি করে? এই টাইলিন এনজাইমটা শর্করা জাতীয় খাবারটাকে ভেঙে মল্টোজে পরিণত করে। এই মল্টোজের উপরে মল্টেজ নামক এনজাইম কাজ করে এটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাহলে লালারসে কি থাকে? টাইলিন এবং মল্টেজ নামক এনজাইম থাকে। এছাড়া লালারসে আরো কিছু এনজাইম থাকে, সেগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। লালারসে লাইসোজাইম নামক এনজাইম থাকে, লাইসোজাইম। এই এনজাইমটা লালারসে থাকে এবং এই লাইসোজাইমের কাজ হলো জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? পাকস্থলী পরিপাক না হওয়ার কারণ কি? তাহলে আমরা বলেছি, দেখো, যে এটা যদি একটা পাকস্থলী হয়ে থাকে তাহলে পাকস্থলী থেকে আমিষ পরিপাককারী পেপসিন নিঃসরণ হয়, তাই না? পেপসিনোজেন হিসেবে নিঃসরণ হয়, পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে পেপসিনে পরিণত করে। প্রশ্ন হলো যে এই পেপসিন এটা তো প্রোটিন জাতীয় খাবারটাকে ভেঙে ফেলে। পাকস্থলী তো নিজেও একটা প্রোটিন নির্মিত জিনিস নাকি? তাহলে পাকস্থলী নিজে মরে না কেন, বা পাকস্থলী নিজে হজম হয়ে যায় না কেন? অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কি কি ফ্যাক্টর আমরা দেখি। তাহলে দেখো,
উত্তর হলো সবগুলো। একটা হলো এই পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক মিউকোসার উপস্থিতি, এই পাকস্থলীর প্রাচীরে একটা লেয়ার থাকে, এই লেয়ারটার নাম হলো গ্যাস্ট্রিক মিউকোসা। তাহলে এই মিউকোসা যে লেয়ারটা, এই লেয়ারটা পাকস্থলীকে সুরক্ষা দেয়, নাম্বার 1। নাম্বার 2 ফ্যাক্টর হলো পাকস্থলীর মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো পরস্পর এভাবে করে ঘনভাবে থাকে, ঘন হয়ে থাকে, মানে কোষগুলোর মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকে না, এই জন্য পাকস্থলী নিজে হজম হয় না। তৃতীয় নাম্বার, পাকস্থলীতে বাইকার্বনেট থাকে, বাইকার্বনেট। বাইকার্বনেট কি একটা ক্ষার না? ক্ষার। সো পাকস্থলী থেকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেটা এই বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, প্রশমন বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তাহলে পাকস্থলীর গায়ের আর কোনো ক্ষতি করে না। তাহলে এই ফ্যাক্টরগুলোর জন্য পাকস্থলী নিজে হজম হয় না। সো এটা পরীক্ষায় তোমার যদি 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের কোশ্চেন আকারে আসতেও পারে, অথবা এমসিকিউ আকারেও আসে। ওকে, পরের প্রশ্ন, কাইলোমাইক্রন যে খাবার শোষণে ভূমিকা রাখে, কাইলোমাইক্রন জিনিসটা কি? আচ্ছা, সংক্ষেপে বলি, তাহলে উত্তর কি? উত্তর হলো চর্বি জাতীয় খাবার। জিনিসটা কি আমি একটু বুঝাই দিই। এই যে পাকস্থলী, আর এটা তো হলো ক্ষুদ্রান্ত, তাই না? তো আমরা যে খাবারগুলো খাই, চর্বি জাতীয় যে খাবারটা খাচ্ছি, এই চর্বি জাতীয় খাবারটা কিসে ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তাই তো, তাই না? আচ্ছা, এবং এই যে অন্ত্র, এই অন্ত্রের মধ্যে কোষ রয়েছে, রাইট? কোষ রয়েছে। এখন এই একটা কোষকে আমি বড় করে দেখাবো। হ্যাঁ, এই হলো মনে করো একটা কোষ, এই হলো একটা কোষ। তাহলে কোষের বাইরে কে আছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আছে, রাইট? তাই তো। আচ্ছা, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল করে কি? কোষের ভেতরে ঢোকে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোষের ভেতরে ঢুকলো, ভালো কথা। ঢুকে পরে এটা কিসে পরিণত হয়? এটা আবার ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, টিজি। কার ভেতরে? কোষের ভেতরে। কোন কোষ? অন্ত্রের যে কোষ, এই অন্ত্রের কোষের মধ্যে। এই একটা কোষকে আমি জুম করে দেখাচ্ছি। ওকে, এখন এই যে যে ট্রাইগ্লিসারাইড বললাম, এই ট্রাইগ্লিসারাইডের চারপাশে, এর চারপাশে প্রোটিন জমা হয়। তাহলে ট্রাইগ্লিসারাইডের চারপাশে যখন প্রোটিন জমা হয়, তখন এই জিনিসটাকে বলা হয় কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন। এবং এই কাইলোমাইক্রন পরবর্তীতে এই কোষ থেকে বের হয়ে আসে, যেই প্রক্রিয়া বের হয়ে আসে, এটার নাম হলো এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস প্রক্রিয়া কাইলোমাইক্রন বের হয়ে এসে লসিকা নালীতে প্রবেশ করে। এটা যদি লসিকা নালী হয়, দেন এই কাইলোমাইক্রন কি করে? লসিকা নালীতে প্রবেশ করে। তাহলে চর্বি জাতীয় যে খাবারের কথা বললাম, এই চর্বি জাতীয় খাবার কাইলোমাইক্রন আকারে লসিকা নালীর মাধ্যমে কোথায় চলে যায়? সার্কুলেশনে চলে যায়। ওকে, ক্লিয়ার? পরের প্রশ্ন, মানবদেহে মাংস পরিপাকে, মাংস মানে হলো প্রোটিন, তাহলে প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কোনটি? সহজ কথা, এখন তোমরা এগুলো পারবে, খুবই সহজ। উত্তর হলো কাইমোট্রিপসিন। তাহলে পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর উদাহরণ আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? ওকে, জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হতে যে এনজাইম লাগে, তাহলে দেখো শর্করা, এটা কিন্তু আমরা অনেকবার সলভ করেছি এই সেম কথাটা। শর্করা ভেঙে মল্টোজে পরিণত হচ্ছে, এবং এই মল্টোজ ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে। কোন কাজটা করে? তাহলে শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে কে? টাইলিন নাকি? টাইলিন। আর এই মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে কে? মল্টেজ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে টাইলিন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম
দুধের প্রোটিনের নাম কি? কেসিন। তাহলে এখন তোমরা পারবে, এটা অনেকবার সলভ করা হয়েছে। তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো সলভ করছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তো, কোশ্চেনগুলো কিন্তু একই ধাঁচের নাকি, মানে এমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না যেগুলো একটু অন্যরকম, সবগুলো কিন্তু একই ধাঁচের, ওই কেসিন, প্যারাকেসিন, ওই শর্করা পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম, ঘুরে ফিরে একই জিনিস, তাই না? তাহলে কি হবে? দুধের প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম রেনিন। এটা অনেকবার পড়েছি, আর আর নতুন করে পড়ার দরকার নাই। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কয়টি? আমরা একটু আগে এই ম্যাথটা করেছি, তাই না? I2C1P2M3, তাহলে এটা উপরের চোয়াল। I2C1P2M3, এটা হলো নিচের চোয়াল। তাহলে নিচের চোয়ালের প্রতি পাশে মোলার দাঁতের সংখ্যা 3টি। তাহলে নিচের চোয়ালের এক পাশে যদি 3টা থাকে তাহলে পুরো নিচের চোয়ালের টোটাল কয়টা থাকবে মোলার দাঁতের সংখ্যা? উত্তর কি হবে? ভেরি গুড, এটা খুবই সহজ একটা কোশ্চেন, 6টি। সো প্রশ্নটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে প্রিমোলার দাঁতের সংখ্যা কয়টি? তাহলে উত্তর কি হবে? 4টি। ক্যানাইন দাঁতের সংখ্যা কয়টি? উত্তর কি হবে? 2টি। ইনসিসর দাঁতের সংখ্যা কয়টি? উত্তর হবে কয়টি? 4টি, তাই না? ওকে। পৌষ্টিকতন্ত্রে ক্ষুদ্রান্ত্রের অংশ কোনটি? এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা আর বলার কিছু নাই, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। নিচের কোনটি মানুষের দন্ত সংকেত? অলরেডি একটু আগে আলোচনা করেছি, তাহলে দন্ত সংকেত কোনটি? ভেরি গুড, তাহলে I2C1P2M3, ঠিক আছে। কুফার সেল কোন অঙ্গে থাকে? মানে কুফার কোষ, কুফার কোষ, হ্যাঁ, কুফার কোষ কোন অঙ্গে পাওয়া যায়? খুবই সহজ একটা প্রশ্ন, তাহলে উত্তর হলো যকৃতে, তাই না? তাহলে আমাদের যে যকৃত থাকে, যকৃতে 2টা খণ্ড, একটা হলো ডান অংশ, একটা হলো বাম অংশ। ডান খণ্ডটা সবচেয়ে বড়, এটা তোমরা জানো। এবং যকৃতের মধ্যে কি থাকে? হেপাটোসাইট নামে কোষ থাকে। এই হলো সেই হেপাটোসাইট কোষ, এই হলো হেপাটোসাইট কোষ, তাই না? এগুলো হলো হেপাটোসাইট কোষ। এবং এই কোষগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গায়, এই কোষগুলোর ফাঁকে ফাঁকে বিশেষ ধরনের কোষ থাকে, ম্যাক্রোফেজ থাকে, বিশেষ ধরনের ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজগুলোকেই বলা হয় কুফার কোষ। তাহলে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? উত্তর কি হবে? কুফার কোষ। আর যকৃতের কোষকে কি বলে? তখন উত্তর হবে হলো হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইট হলো যকৃতের কোষ, হেপাটোসাইট। আর যকৃতের ম্যাক্রোফেজ হলো কুফার কোষ। এবং এই কুফার কোষগুলো কোথায় থাকে? হেপাটোসাইটের ফাঁকা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাগুলোর নাম হলো সাইনুসয়েড। তোমরা নাম শুনেছো, সাইনুসয়েড, সাইনুসয়েড, তাই না? এবং এই হেপাটোসাইট কোষের কাজ কি? এই হেপাটোসাইট কোষের কাজ হলো পিত্তরস তৈরি করা। এই জন্য আমরা যখন যকৃতের কাজ পড়েছিলাম তখন প্রথমে কাজেই লেখা ছিল যে যকৃতে একটা কাজ হলো পিত্তরস তৈরি করা। তাহলে দেখো অনেকগুলো এমসিকিউ কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। এই কুফার কোষ এগুলো কি করে? আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা থাকে, এই লোহিত রক্তকণিকাটাকে ভাঙে, ভেঙে হিমোগ্লোবিন ভাঙে। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা হিম এবং গ্লোবিন পাই। তাহলে এই লোহিত রক্তকণিকা ভাঙার কাজটা করে থাকে হলো এই কুফার কোষ। বুঝতে পেরেছ? এছাড়া রক্তের মধ্যে যে বিভিন্ন জীবাণু থাকে সেই জীবাণু ধ্বংসের কাজও করে থাকে এই কুফার কোষ। ওকে। গ্লিসন ক্যাপসুল পর্দা মানব দেহের যে অঙ্গে দেখা যায়, তাহলে আমরা এই যে একটু আগে যে অঙ্গটা সম্পর্কে আলোচনা করলাম, এই অঙ্গের চারপাশে এই অঙ্গটা একটা আবরণ দিয়ে আবৃত করা থাকে। এই আবরণটার নামই হলো গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল।
যেমন হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে সেই আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের চারপাশে যে আবরণ থাকে সেই আবরণের নাম কি? প্লুরা। মস্তিষ্কের চারপাশে যে আবরণ থাকে তার নাম কি? মেনিনজিয়াস। সো এই আবরণগুলো একসাথে তোমাকে নামটা জানতে হবে, ঠিক আছে? গ্লুকোনিওজেনেসিস কি? তাহলে আমি নামটাকে ভাঙ্গি। গ্লুকো মানে হলো গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি হওয়া। ওকে, তাহলে নতুন গ্লুকোজ তৈরি হওয়া মানে এটাকে আমরা এভাবে বলতে পারি, নিও থেকে নন কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট। যেমন আমরা নর্মালি কি জানি, শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়, এটা আমরা নর্মালি জানি। কিন্তু যদি আমরা এরকম হয় আমিষ এবং চর্বি, আমিষ এবং চর্বি, আমিষ মানে কি? অ্যামিনো অ্যাসিড, তাই না? চর্বি মানে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাই তো? তাহলে এই অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো থেকে যদি আমরা গ্লুকোজ পেয়ে থাকি, গ্লুকোজ যদি তৈরি করতে পারি, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। তাহলে উত্তর কি হবে? ইয়েস, তাহলে উত্তর হলো নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষণ। সংশ্লেষণ মানে হলো তৈরি। নন কার্বোহাইড্রেট মানে কি? শর্করা না, শর্করা বাদ দিয়ে। শর্করা বাদ দিয়ে কি আছে? অ্যামিনো অ্যাসিড আছে, চর্বি রয়েছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল রয়েছে, তাই না? ওকে, গ্লুকাগন ক্ষরণ করে কোন কোষ? আমরা একটু আগে বলেছিলাম অগ্নাশয়ের নাম, তাই না? এই অগ্নাশয়ের মধ্যে 4 ধরনের কোষ রয়েছে, মনে আছে তোমাদের? একটু আগে বলেছিলাম, তাই না? আলফা, বিটা, ডেল্টা, পিপি, মনে আছে? 4 ধরনের কোষ। তাহলে এই 4 ধরনের কোষ 4 ধরনের জিনিস তৈরি করে, রাইট? তাহলে এর মধ্যে আলফা কোষ কি তৈরি করে? এটা আলফা কোষ কি তৈরি করে? গ্লুকাগন। তাহলে বিটা কোষ কি তৈরি করবে? ইনসুলিন। ডেল্টা কোষ কি তৈরি করবে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষ কি তৈরি করবে? পিপি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ক্রিয়েটিক পলিপেপটাইড। ওকে, ক্লিয়ার? তাই দেখো সেই কথাগুলো এখানে লিখে আছে। এর মধ্যে গ্লুকাগনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, ইনসুলিনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো, সোমাটোস্ট্যাটিনের কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা, বাড়তেও দিবে না কমতেও দিবে না, ঠিক আছে? পরের প্রশ্ন, মানবদেহে কোন কোষ ইনসুলিন তৈরি করে? এখন আমরা পারবো, গত কোশ্চেনটা, এর আগের স্লাইডে কোশ্চেনটা সলভ করলে এখন এগুলো আমরা পারবো, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, তাই না? বিটা কোষ। তাহলে উত্তরে হবে কি? নট আলফা কোষ, বিটা। এটা উপরে চলে গেছে। ওকে, গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত হয়? এগুলো এখন অলরেডি আমরা পারবো, তাই না? এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি যে গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দিয়ে তৈরি, 4 ধরনের কোষ 4 ধরনের জিনিস নিঃসরণ করে, তাই না? তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির জাইমোজেনিক যে কোষ, এই জাইমোজেনিক কোষ, এটা আর একটা নাম হলো চিপ কোষ। এই জাইমোজেনিক বা চিপ কোষ এটা কি করে? পেপসিনোজেন নিঃসরণ করে। এর মধ্যে মিউকাস কোষ কি করে? মিউকাস নিঃসরণ করে। অক্সিনটিক প্যারাইটাল বা অক্সিনটিক কোষ কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। আর্জেন্টাফিন কোষ কি করে? গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর নিঃসরণ করে, তাই না?
গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ওকে, এখন আমরা পারবো, এগুলো অলরেডি আলোচনা করেছি। কোনটি থেকে সিক্রেটিন নিঃসৃত হয়? সিক্রেটিন কোথা থেকে নিঃসৃত হয়? অন্ত্রের মিউকোসা থেকে। অন্ত্র মানে ওই যে ক্ষুদ্রান্তের কথা বললাম না, সেই ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় হলো সিক্রেটিন, এবং এটি হলো প্রথম আবিষ্কৃত হরমোন। এটাও একটা এমসিকিউ। নিচের কোনটি প্রথম আবিষ্কৃত হরমোন? উত্তর হলো সিক্রেটিন। লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোন হরমোন? এন্টারোক্রাইনিন। এন্টারো মানেই হলো অন্ত্র, ঠিক আছে? যেখানে দেখবে এন্টারো কথাটা আছে সেটাই হলো অন্ত্র। তাহলে এই এন্টারোক্রাইনিন, নট কাইনিন, হ্যাঁ, তাহলে এন্টারোক্রাইনিন এই হরমোনটা কি করে? লিবারকুন নামক একটা গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিটাও থাকে হলো অন্ত্রে, অন্ত্রে থাকে, এই গ্রন্থিটাকে উদ্দীপ্ত করে, ঠিক আছে? ওকে। মানবদেহের লালা গ্রন্থি 9 কোনটি? তোমরা জানো যে মানুষের 3 ধরনের লালা গ্রন্থি রয়েছে, বা 6 জোড়া লালা গ্রন্থি রয়েছে। কানের 2 পাশে প্যারোটিড গ্রন্থি, চোয়ালের 2 সাইডে হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি, এবং জিহ্বার নিচে হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে এই 2-3 জোড়ার মধ্যে নাম কি কি আছে? যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে এই 3টা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাই হলো লালা গ্রন্থি। মানবদের কোন পৌষ্টিক গ্রন্থিতে কাফার কোষ বা কুফার কোষ থাকে? অলরেডি এটা আমরা আলোচনা করেছি, তাই না? কুফার কোষ, তাহলে এটা আমরা এখন পারবো, যকৃত। মানবদেহের জৈব রসায়নাগার কাকে বলা হয়? মানে কোন গ্রন্থির মধ্যে মানুষের দেহে আমরা যে খাবার দাবার খাই সব ধরনের ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে? ইয়াস, উত্তর হলো যকৃত। এবং তোমরা মনে রাখবে যকৃতের মধ্যে প্রায় 500 ধরনের বিক্রিয়া চলে, 500 ধরনের। এই জন্য যকৃতকে বলা হয় জৈব রসায়নাগার, ঠিক আছে? ওকে। পিত্তরসের উপাদান 9 কোনটি? আমরা একটু আগে বলেছিলাম যে পিত্তরস তৈরি করে কে? যকৃত, যকৃতের হেপাটোসাইট। তাহলে এই যে যকৃতের যে হেপাটোসাইট যে পিত্তরস তৈরি করে, এই পিত্তরসের মধ্যে কোনটা থাকে না? ইউরিয়া থাকে না, এছাড়া বাকি উপাদানগুলো থাকে। পানি থাকে, অজৈব লবণ থাকে, তারপর পিত্ত লবণ থাকে, পিত্ত রঞ্জক থাকে। হ্যাঁ, পিত্ত লবণের মধ্যে সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানবদের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অতিরিক্ত গ্লুকোজ যখন শরীরে জমা হয় তখন সেটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন হয়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে দেখো এটা যদি হয় যকৃত, তাহলে যকৃতের মধ্যে যখন অতিরিক্ত গ্লুকোজ আসবে সেই অতিরিক্ত গ্লুকোজটা কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে পরিণত হয়। তাতে সুবিধা কি? যদি কখনো গ্লুকোজের দরকার পড়ে তখন এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ হতে পারে। তাহলে এই ঘটনা কোথায় ঘটবে? ইয়াস, যকৃতের মধ্যে ঘটবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। কোনটি অগ্নাশয় নিঃসৃত হরমোন? এনজাইম, হরমোন তো না, এনজাইম। তাহলে আমরা অলরেডি বলেছিলাম অগ্নাশয়ে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্নাশয় থেকে কিছু এনজাইম নিঃসরণ হয় এবং কিছু হরমোন নিঃসরণ হয়, এগুলো আলোচনা অলরেডি করছে। ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো হলো অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন, এনজাইমের নাম। লালা গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের নাম কি? আমরা বলেছিলাম যে লালা রসে বা থুতুর মধ্যে কি কি এনজাইম থাকে? ভেরি গুড, টায়ালিন থাকে, মল্টেজ থাকে, লাইসোজেম থাকে। তাহলে উত্তর হলো অপশনে যেহেতু টায়ালিন আছে এই জন্য টায়ালিন। যদি এখানে মল্টেজ অপশন থাকতো এটাও উত্তর হতো, ঠিক আছে? মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা ক্ষরণ করে? এটা একটা তোমার ইনফরমেটিভ জিনিস। প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার ক্ষরণ করে লালা। ডেল্টা কোষ হতে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়? অগ্নাশয়ে যে ডেল্টা কোষ, এগুলো নিয়ে আলোচনা অলরেডি করা হয়েছে। তাহলে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? ইনসুলিন হরমোন ক্ষরণ করে কোন কোষ? অলরেডি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, নতুন করে আর এগুলো বলার কিছু নেই। বিটা কোষ। তো থ্যাংক ইউ সবাইকে, এই ছিল আজকের সলভিং ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এমসিকিউ সলভটা কিভাবে করতে হয়। আমরা যখন এমসিকিউ সলভ করব শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর জানলেই হবে না তোমার, এই প্রশ্ন এবং উত্তরের পাশাপাশি এই রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে সাথে সাথে পড়ে ফেলতে হবে। তাহলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে ফর ইওর
অ্যাডমিশন টেস্ট। সো তোমাদের সাথে ক্লাসে আরও অনেক কথা হবে অ্যাডমিশন টেস্ট নিয়ে, অনেক কৌশল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যখন মেইন ক্লাস শুরু হবে, আমরা কিভাবে তুমি খুব ভালোভাবে এমসিকিউগুলো সলভ করতে পারবে, খুব কম সময়ে সলভ করতে পারবে, কিভাবে এত ইনফরমেশন সহজে মনে রাখতে পারবে, এগুলো ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব আমাদের মেইন ক্লাসগুলোতে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।